প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই কোভিড সিচুয়েশনে আজকে একটা টপিক আলোচনা করছি, সেটা হচ্ছে বায়ু প্রবাহ শ্রেণীবিভাগ। ঠিক আছে, দেখো বায়ু প্রবাহ কাকে বলে আর বায়ু স্রোত কাকে বলে, এই দুটো একটু আলাদা জিনিস। বায়ু প্রবাহটা হচ্ছে কি হচ্ছে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল ভাবে যে বায়ুটা আমরা দেখতে পাই, মানে উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে, তাকে বলা হচ্ছে বায়ু প্রবাহ। এটা ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল ভাবে বা অনুভূমিক ভাবে যাবে, কিন্তু বায়ু স্রোতটা আমাদের ভূপৃষ্ঠের সঙ্গে উলম্ব ভাবে যাবে। এটা হচ্ছে মেন পার্থক্য। তো এই বায়ু প্রবাহকে আমরা বায়ুর বৈশিষ্ট্য, বায়ুর গতিপথ, এইভাবে প্রত্যেকটার ভিত্তিতে আমরা বায়ু প্রবাহকে 4 ভাগে ভাগ করি। প্রথমে আসবে নিয়ত বায়ু, তারপরে সাময়িক বায়ু, তারপরে আকস্মিক বায়ু, তারপরে স্থানীয় বায়ু। তো এই যে নিয়ত বায়ু কাকে বলে এবং এর কি শ্রেণীবিভাগ, সেটা আজকে আমরা জানবো, সবগুলো জানবো। তো নিয়ত বায়ু কাকে বলে? যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে নিয়ত বায়ু। নিয়ত বায়ুকে আমরা 3 ভাগে ভাগ করছি: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। তো আয়ন বায়ু কয় প্রকার? আয়ন বায়ু হচ্ছে 2 প্রকার: উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই আয়ন বায়ু কোথায় দেখা যায় যদি আমরা ছবিটা দেখে নিই, তাহলে কি হবে? তোমরা কি পৃথিবীটাকে, এই আমাদের পৃথিবী, এই যে 0 ডিগ্রি, তাহলে এখান থেকে আসছে আমাদের কি উত্তর পূর্ব আয়ন বায়ু, আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, তাই তো? উত্তর পূর্ব আয়ন বায়ু উপরেরটা কর্কটীয় অঞ্চল থেকে আসছে, আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটা মকরীয় অঞ্চল থেকে আসছে। এই উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয়ে কি হচ্ছে? ITCZ, ইন্টার ট্রপিক্যাল কনভারেন্স জোন বা আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল। তাহলে উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেখানে মিলিত হচ্ছে, সেখানে বায়ু কোনো পার্শ্ব প্রবাহ থাকছে না, এখানে শান্ত ভাব বিরাজ করছে। এর জন্য এর অপর নাম কি? ডোল ড্রাম। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ডোল ড্রাম কি বা ITCZ এর পুরো নাম কি? এটা হলো উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত সংযোগস্থলকে বলা হচ্ছে ITCZ। এবার আমরা আসছি আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। আয়ন কথার অর্থ হচ্ছে পথ। আয়ন বায়ু 2 প্রকার: উত্তর পূর্ব আয়ন বায়ু যেটি ফ্রেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে যাচ্ছে, আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ফ্রেলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে যাচ্ছে। এতটা জানলেই হবে। তারপর আসছে আমাদের পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুটা কি হচ্ছে? না তো কর্কটীয় উচ্চচাপ বলয়। এবার দেখো, এখানে আমাদের কর্কটক্রান্তি রেখা আছে আর এখানে আমাদের মকরক্রান্তি রেখা আছে। এটা 23.5 ডিগ্রি উত্তর, এটা 23.5 ডিগ্রি দক্ষিণ। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় আর মকর উচ্চচাপ বলয় থেকে যে বায়ু দুটো আসছে তাকে বলা হচ্ছে কি? পশ্চিমা বায়ু। এই পশ্চিমা বায়ু আবার 2 প্রকার: উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু আর দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এই যে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু আর দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এইবার এখানে যেটা যুক্ত আমাদের, এবার একটু এখানে আলাদা হয়। কেন? যে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় এখানে উল্টোটা হবে। তাহলে এই যে উত্তর গোলার্ধে যে বায়ুটা দেখা যায় সেটার নাম কি জানো? দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর দক্ষিণ গোলার্ধে যে বায়ুটা দেখা যাচ্ছে সেটার নাম কি? উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে এটা উত্তর পশ্চিম আর এটা কি? দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, এটা একটু গুলিয়ে যাবে, তোমাদের ভালো করে বুঝতে হবে। উত্তর গোলার্ধে যে পশ্চিমা বায়ুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধে যে পশ্চিমা বায়ুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এবার এখানে একটা মজার জিনিস আছে যে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুটা এখানে কি হচ্ছে? এখানে যেহেতু পৃথিবীতে জলবায়ুর পরিমাণ বেশি, ওর জন্য উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুটা 40 ডিগ্রি অক্ষাংশে বরাবর সশব্দে সিংহের মতো গর্জন করে প্রবাহিত হয়। এর জন্য এর অপর নাম কি? গর্জনশীল 40। তারপরে 50 আছে, 60 আছে। তাহলে গর্জনশীল 40 কি? এটা খুব ইম্পর্টেন্ট যে দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু সমুদ্রের ফাঁকা দিয়ে সশব্দে জোরে প্রবাহিত হয়, ওর জন্য একে গর্জনশীল 40 বলে। এছাড়া 60 আছে, 50 আছে। আর এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এর অত ইফেক্ট পড়ে না, কারণ এখানে স্থলভাগের পরিমাণ বেশি। তারপরে লাস্ট যেটা আসছে আমাদের মেরু বায়ু। মেরু বায়ু কয় প্রকার? 2 প্রকার: উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এবার সুমেরু উচ্চচাপ। সুমেরু উচ্চচাপ থেকে আসছে আমাদের উত্তর পূর্ব আয়ন বায়ু ফ্রেলের সূত্র অনুসারে এটা, আর কুমেরু অঞ্চল থেকে আসছে কি? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। ঠিক আছে, এই হলো নিয়ত বায়ু শ্রেণীবিভাগ। এবার আমরা আসবো সাময়িক বায়ু কাকে বলে, তার শ্রেণীবিভাগ করো।
যে বায়ু বছরের কোনো একটা নির্দিষ্ট ঋতুতে বা কোনো একটা দিনের যে কোনো সময়ে হয় দিনে বা রাতে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে সাময়িক বায়ু। সাময়িক কথার অর্থ হচ্ছে যে নিয়মিতভাবে হবে না, বছরের কোনো একটা নির্দিষ্ট ঋতুতে বা কোনো একটা দিনের কোনো একটা নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে সাময়িক বায়ু। সাময়িক বায়ুকে 5 ভাগে ভাগ করা হয়: সমুদ্র বায়ু, স্থলবায়ু, অ্যানাবেটিক, ক্যাটাবেটিক ও মৌসুমী বায়ু। তাহলে প্রথমে আমরা আসি সাময়িক বায়ুর প্রথম যে ভাগটা, সেটা হচ্ছে সমুদ্র বায়ু। তো সমুদ্র বায়ু কাকে বলে? ছোট্ট একটা যদি ছবি দেখি আমরা, এটা আমাদের সমুদ্র। তাহলে কি হচ্ছে, দিনের বেলায় সূর্য, দিনের বেলায় সমুদ্র থেকে যে বায়ু স্থলভাগের দিকে আসছে তাকে বলা হচ্ছে কি? সমুদ্র বায়ু। দিনের বেলায় সমুদ্র থেকে যে বায়ু স্থলের দিকে আসছে তাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। এবার প্রশ্ন আসতে পারে যে সমুদ্র বায়ু কেন দিনের বেলায় প্রবাহিত হয়? আমরা জানি সমুদ্র বা জলভাগ যত তাড়াতাড়ি উত্তপ্ত হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয় না, হয় না। তাহলে কি হচ্ছে, সমুদ্রের জলটা বা নদীর জলটা আস্তে আস্তে গরম হবে, আস্তে আস্তে ঠান্ডা হবে। তার জন্য এখানে কি তৈরি হবে? আমাদের উচ্চচাপ, মানে যেখানে বায়ুর শীতলতা বেশি ভারী সেটা হবে উচ্চচাপ, মানে হাই প্রেসার। আর আমরা যদি স্থলভাগের দিকে যাই, তাহলে স্থলভাগ কি হয়? দিনের বেলা বেশি উত্তপ্ত হয়, আর উত্তপ্ত হলে কি হবে? বায়ু উষ্ণ হবে, হালকা হবে, তাহলে আমার সেখানে তৈরি হবে লো প্রেসার। আমরা তো জানি যে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে সমুদ্র বায়ু কাকে বলে? দিনের বেলায় আমার সমুদ্রে তৈরি হচ্ছে উচ্চচাপ, আর স্থলভাগে তৈরি হচ্ছে নিম্নচাপ। ওর জন্য কি হচ্ছে, যে বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে তাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। তাহলে দিনের বেলায় সমুদ্র থেকে যে বায়ু স্থলভাগের দিকে আসে তাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। এবার ঠিক এর উল্টোটা যদি আমি বলি যে স্থলবায়ু কাকে বলে, তাহলে ঠিক একই ছবি হবে। ছবিটা কি? রাত্রে বেলায় এটা চাঁদ, এবার কি হচ্ছে, এটা সমুদ্র। এবার স্থলভাগ থেকে যে বায়ু সন্ধ্যের পর থেকে কি হয়? সমুদ্র দিকে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে স্থলবায়ু। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে হাই প্রেসার, এখানে লো প্রেসার। তাহলে রাতের বেলায় যে বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে আসছে তাকে বলা হচ্ছে স্থলবায়ু। আর স্থলবায়ুর গতিবেগ সবসময় কখন হয়? মধ্যরাত্রের পর থেকে ভোরের দিকে সবথেকে গতিবেগটা বাড়ে, ঠিক আছে? আর স্থলবায়ুর সময় স্থলভাগে থাকবে উচ্চচাপ আর সমুদ্রে থাকবে নিম্নচাপ, এই দুটো বললেই হবে। এরপরে আসছে আমাদের কি? ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক। এটা ছবিতে বোঝাতে হবে। এর মধ্যে আসবে আমাদের ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক। গ্রিক শব্দ অ্যানা কথা হচ্ছে ঊর্ধ্বে, আর ক্যাটা মানে নিম্নে। তাহলে কি বললাম? অ্যানা মানে হচ্ছে উপরের দিকে, তার মানে যে বায়ু, যে সাময়িক বায়ু পর্বতের পাদদেশ থেকে কি হয়? দিনের বেলায় পর্বত শীর্ষে আসে। তাহলে এই যে বায়ুটা পর্বতে, এটা উপত্যকা, দুটো পর্বতের মাঝে নিচু এলাকাটা কি বলা হচ্ছে? উপত্যকা। তাহলে যে বায়ু পর্বতের উপত্যকা থেকে পর্বত শীর্ষে আসছে দিনের বেলা, এটা সূর্য আছে, এটা আমরা ভাগ করে নিলাম, আর এটা হচ্ছে রাত্রিবেলা, উল্টোটা। তাহলে এটা হচ্ছে কি বায়ু? অ্যানাবেটিক, অ্যানা, আর এটা হচ্ছে ক্যাটা। তাহলে দেখো পাশাপাশি তোমাদের পার্থক্য দিতে পারে পরীক্ষায়, অ্যানাবেটিক বায়ু কি, ক্যাটাবেটিক বায়ু কি। তাহলে অ্যানা কথার অর্থ হচ্ছে ঊর্ধ্বগামী, যে বায়ু পর্বতের উপত্যকা থেকে এই যে তীর চিহ্ন দিয়ে পর্বতের শীর্ষে যাচ্ছে তাকে বলা হচ্ছে অ্যানাবেটিক বায়ু, এটা দিনের বেলায় প্রবাহিত হয়। আর অ্যানাবেটিক বায়ু অপর নাম কি? উপত্যকা বায়ু। কেন? কারণ অ্যানাবেটিক বায়ুটা উপত্যকা থেকে পর্বত শীর্ষের দিকে উপরে উঠছে। এবার ক্যাটাবেটিক বায়ু, যে বায়ু রাত্রে বেলায় পর্বত শীর্ষ থেকে পর্বতের গা বেয়ে আস্তে আস্তে উপত্যকা থেকে নামছে, ওকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। ক্যাটা মানে নিম্নগামী, এটা রাত্রে বেলায় কি হয়? শীতল ভারী বাতাস পর্বতের গা বেয়ে নিচের দিকে নামছে, তাই ক্যাটাবেটিক বায়ু অপর নাম পার্বত্য বায়ু। এবার আসছে আমাদের মৌসুমী বায়ু। মৌসুমী একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ঋতু। এই মৌসুমী বায়ুটা আমাদের বর্ষাকালে ভারতে বিশেষ করে দেখা যায়। ওর জন্য মৌসুমী বায়ুটাকে অনেক সময় বর্ষাকালে যদি প্রচুর বৃষ্টিপাত ঘটে তাকে বলা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ। এই মৌসুমী বায়ু আবার দুই প্রকার,
গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু আর শীতকালীন মৌসুমী বায়ু। তো এই মৌসুমী বায়ু কি হয়, মৌসুমী বায়ুটা যেহেতু বছরের একটা নির্দিষ্ট ঋতুতে আসছে বর্ষাকালে, ওর জন্য মৌসুমী বায়ুকে বলা হচ্ছে ঋতুগত বায়ু। আর এই মৌসুমী বায়ু যেটা গ্রীষ্মকালীন হয় সেটা হচ্ছে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর শীতকালীন যেটা হয় সেটা হচ্ছে কি উত্তর পূর্ব। এবার আমরা ছোট্ট একটা ছবি দিয়ে বোঝাই মৌসুমী বায়ুটা কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো, আমরা যদি ভারতের ম্যাপটা একটু দেখি, এই যে এখানে আমাদের আছে কি বঙ্গোপসাগর, আর এখানে কি আছে আরব সাগর, তাই তো? তাহলে এটা আরব সাগর, এটা বঙ্গোপসাগর। তাহলে কি হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা কি হচ্ছে আমাদের আরব সাগর থেকে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের 1 জুন মাসে কেরালা তামিলনাড়ুতে ঢুকছে, ঠিক আছে? এটা যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা যেহেতু সমুদ্র থেকে আসছে, আরব সাগর আর বঙ্গোপসাগর থেকে, ওর জন্য এরা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে ভারতে ঢুকছে। প্রথম ঢুকে জুন মাসের কেরালায়, ঠিক আছে? আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, ওর জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটায় প্রচুর বৃষ্টিপাত হয় আমাদের ভারতে। কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা যখন পৌঁছায় আমাদের এই জায়গাটায়, তখন কি হয় জলীয় বাষ্পের পরিমাণটা কমে যায়, ওর জন্য আমাদের শীতকালটা শুষ্ক হয়। তাহলে আসতে পারে পরীক্ষায় যে গ্রীষ্মকালীন যে মৌসুমী বায়ুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর শীতকালে যে বায়ুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আর্দ্র, আর শীতকালীন উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা হচ্ছে শুষ্ক। এই গেল আমাদের সাময়িক বায়ু শ্রেণী বিভাগ। এবার আসছে আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু কাকে বলে? যে বায়ু হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু দুই প্রকার, ঘূর্ণপাত আর প্রতিভ ঘূর্ণপাত। ঘূর্ণপাত কাকে বলে? ঘূর্ণপাত হচ্ছে কোন একটা নির্দিষ্ট স্থানে বায়ু যদি হঠাৎ করে উষ্ণ হয়, তাহলে ধরো আমি একটা ধরলাম একটা এলাকা, এটা ঘূর্ণপাত। তাহলে কি হচ্ছে, কোন একটা নির্দিষ্ট স্থানে যদি বায়ু অত্যাধিক উষ্ণ হয় তাহলে বায়ু ঊর্ধ্বমুখী হবে, হালকা হবে, যে এখানে একটা লো প্রেসারের সৃষ্টি হবে, আর তার পাশে থাকবে আমাদের হাই প্রেসার, উচ্চচাপ, এইভাবে ঢুকবে, চাপের কুণ্ডলীর মতো ঢুকবে, এটা হচ্ছে ঘূর্ণপাত। তাহলে কি বলছে, কোন একটা নির্দিষ্ট স্থানে বায়ু উষ্ণ হয়ে ঊর্ধ্বমুখী হয়ে হালকা হলো, তখন তার পার্শ্ববর্তী অঞ্চল হাই মানে শীতল ভারী বাতাসটা সাপের কুণ্ডলীর মতো প্রবেশ করবে, এটা বলা হচ্ছে ঘূর্ণপাত। এই ঘূর্ণপাতটার বৈশিষ্ট্য যদি আমরা আসি তাহলে বুঝবো যে ঘূর্ণপাত স্বল্পস্থায়ী, এর বিধ্বংসী ক্ষমতা খুব বেশি, এর গতিবেগ ঘন্টায় 160 কিমি/কিমি। আর এই ঘূর্ণপাত আবার দুই প্রকার, কি কি না, তো ক্রান্তীয় ঘূর্ণপাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। এবার ক্রান্তীয় ঘূর্ণপাত পৃথিবীর যে সমস্ত জায়গায় দেখা যায় তাকে বলা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত, মানে ক্রান্তীয় অঞ্চলে যেটা দেখা যায়, যেমন টর্নেডো, সবথেকে পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণপাত যেটা আমাদের মিসিসিপি উপত্যকায় আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে। টর্নেডোকে আমেরিকায় বলা হচ্ছে টুইস্টার। তারপরে আসবে টাইফুন, জাপান ও চীন সাগরে টাইফুন, অস্ট্রেলিয়ায় উইলি, ফিলিপাইন্সে ব্যাগুই, এছাড়া আমাদের বঙ্গোপসাগর এলাকায় মানে ভারতের, পাকিস্তানের, শ্রীলঙ্কা যেটা দেখা যাচ্ছে সেটা কি সাইক্লোন। তাহলে ঘূর্ণপাত বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, এই চারটা তোমাদেরকে আমরা পরে দিব। তাহলে কি কি দেখা যাচ্ছে, আমেরিকায় টর্নেডো, চীনে জাপানে টাইফুন, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, অস্ট্রেলিয়ায় উইলি, আর ভারতে বাংলাদেশে আমাদের সাইক্লোন। এগুলো হচ্ছে ঘূর্ণপাতের নাম, কোন দেশে কি কি নাম। এবার আসবে প্রতিভ ঘূর্ণপাত। প্রতিভ ঘূর্ণপাত ঠিক উল্টোটা, এটা কি হচ্ছে হিমমণ্ডলে বা নাতিশীতোষ্ণ মণ্ডলে, এখানে অত্যাধিক শীতলের জন্য এর কেন্দ্রে থাকবে কি হাই প্রেসার আর বাইরে থাকবে লো প্রেসার। তাহলে ঠিক উল্টোটা বহির্গামী। তাহলে প্রতিভ ঘূর্ণপাত কি হচ্ছে কেন্দ্র বিমুখী, মানে কেন্দ্র থেকে যে বায়ুটা বাইরের দিকে আসছে তাকে বলা হচ্ছে প্রতিভ ঘূর্ণপাত। প্রতিভ ঘূর্ণপাতটা ঘূর্ণপাতের ঠিক উল্টো, এটা দীর্ঘস্থায়ী, এর ফলে বৃষ্টিপাত, মেঘ কিচ্ছু হয় না, ধ্বংস ক্ষমতা হয় না, বৃষ্টি হলে খুব অল্প ছিটেফাটা হয়, ঠিক আছে? এই মেরু অঞ্চলে আমাদের প্রতিভ ঘূর্ণপাত দেখা যায়। এবার লাস্ট যে ভাগটা আসছে আমাদের স্থানীয় বায়ু। পৃথিবীর নির্দিষ্ট স্থানে যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থানীয় বায়ু বলে। এই স্থানীয় বায়ু আবার দুই প্রকার, উষ্ণ স্থানীয় বায়ু আর শীতল স্থানীয় বায়ু। উষ্ণ স্থানীয় বায়ুর মধ্যে প্রথমে আসবে চিনুক। চিনুকটা কি না, তো উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢালে যে উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয় তাকে চিনুক বলে। আর এই চিনুকটা যখন পাহাড়ের রকি পর্বতের গা বেয়ে নিচে আসবে, ধরো রকি পর্বত আসছে, তখন কি হচ্ছে পর্বতের পাদদেশে বরফগুলোকে গলিয়ে ফেলছে, বরফগুলো যখন গলিয়ে ফেলছে ওর জন্য চিনুককে বলা হচ্ছে তুষার ভক্ষক বা স্নো ইটার। তাহলে কি বললাম,
উত্তর আমেরিকার রকি পর্বতের গা বেয়ে পূর্ব ঢাল দিয়ে যে উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হচ্ছে এবং পর্বতের পাদদেশের বরফগুলোকে গলিয়ে ফেলছে, ওর জন্য চিনুকের অপর নাম হচ্ছে কি তুষার ভক্ষ। তারপরে আসছে আমাদের ফন। ইউরোপের আলস পর্বত, ঠিক একই টাইপের জিনিস, ইউরোপের আলস পর্বত দিয়ে যে উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে ফন। তারপরে আসবে লু। লুটা কি, আমাদের ভারতে আছে লু, আমাদের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এই সমস্ত রাজ্যে দিনের বেলায় যে উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে লু। এই লু লাগার ফলে অনেক মানুষ মারাও গিয়েছে। এরপরে আমাদের যে লাস্টে শীতল স্থানীয় বায়ু আসছে সেটা মিস্টাল ও বোরা। এইভাবে আজকে আমরা এই শীতল স্থানীয় বায়ু কি, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা শীতল বায়ু, আর উষ্ণ স্থানীয় বায়ু, উষ্ণ বায়ুর বৈশিষ্ট্য কি, এরা উষ্ণ প্রকৃতির। তো মিস্টাল, বোরা এটা আমরা সামনের দিন জানবো। এই হচ্ছে আজকে আমাদের বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ।